নমো তচ্ছা ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধচ্ছা। জগৎপূজ্য মহাকারণিক তথাগত সম্যক সম্বুদ্ধ শ্রীচরণে কৃতজ্ঞ প্রণাম নিবেদন করে পূর্ণ পারমিতে অংশগ্রহণকারী সকল উপাসক উপাসিকাগণের নিরোগ দীর্ঘায়ু সুখী জীবন তথা জ্ঞান বিমণ্ডিত জীবন কামনায় শুরু করতে চলেছে আজকের অভিধর্ম চর্চা ক্লাস। উপাসিকা পড়েন। আমি পড়তাম। কেন অষ্টম পরিচ্ছেদ থেকে শুরু হবে আজকে? প্রত্যয় সংগ্রহ। প্রত্যয় সংগ্রহ সূচনাগাথা। প্রত্যয় ও তদুৎপন্ন বিভাগ করিয়া যথাযুক্তভাবে যায় এবে বিবরিয়া। আনতে সারক গাথাটা প্রত্যয় সাহায্যকারী কারণ বা সাহায্যকারী কারণ হেতু, তারপরে তদুৎপন্ন বিভাগ। এই প্রত্যয় দ্বারা কি কি উৎপন্ন হয়, মানে তৎ বলতে এই প্রত্যয় উৎপন্ন কি কি বিষয় আছে, তদুৎপন্ন বিভাগ করিয়া যথাযুক্তভাবে যাই এবে বিবরিয়া। প্রত্যুৎপন্ন সব বিষয়গুলো এখানে বিবরণ দেওয়া হবে, বিবরণ দিবে আমাদেরকে, এটাই। তারপরে প্রত্যয় সংগ্রহে দুই বিষয় আলোচিত। একটা হচ্ছে প্রত্যয় সমুৎপাদ নীতি, আর একটা হচ্ছে প্রস্থান নীতি। এই দুটি নীতির মধ্যে পূর্বোক্ত সেই প্রত্যয় ধর্মের বিদ্যমানে এই এই উপাদ্যমান উৎপন্ন হয়। প্রত্যয় সমুৎপাদ নীতির ইহাই বৈশিষ্ট্য। ঘটনা বিশেষের প্রত্যয় বিচারই প্রস্থান নীতি। আচার্যগণ কিন্তু এই উভয় নীতি সংমিশ্রণ করিয়া বর্ণনা করেন। যেমন এখানে প্রত্যয় সমুৎপাদ নীতি বলতে অবিদ্যার প্রত্যয়ে সংস্কার, সংস্কারের প্রত্যয়ে বিজ্ঞান, বিজ্ঞানের প্রত্যয়ে নামরূপ, নামরূপের প্রত্যয়ে সরায়তন, সরায়তনের প্রত্যয়ে স্পর্শ, স্পর্শের প্রত্যয়ে বেদনা, বেদনার প্রত্যয়ে তৃষ্ণা, তৃষ্ণার প্রত্যয়ে উপাদান, উপাদানের প্রত্যয়ে ভব, ভবের প্রত্যয়ে জন্ম। তারপর জন্মের প্রত্যয়ে জরা, মরণ, শোক, পরিদেবন, দুঃখ, দোমনুষ্য, নৈরাশ্য উৎপন্ন হয়। এই রূপে সমগ্র দুঃখ রাশি উৎপন্ন হয়। ইহাই প্রত্যয় সমুৎপাদ নীতি। আমরা না লাগবে না, হয়েছে। তাহলে 2 নম্বরে আছে যে প্রত্যয় সংগ্রহে দুইটি বিষয় আলোচিত। একটি হচ্ছে যে প্রত্যয় সমুৎপাদ নীতি, আর প্রস্থান নীতি। কিভাবে উৎপন্ন হয়, প্রত্যয় দ্বারা কিভাবে সমুৎপাদিত হয় ওই নীতি, আর কিভাবে প্রস্থান হয় বা কিভাবে
উপশম হয়, কিভাবে ধ্বংস হয়, এই নীতি। তাহলে দুইটা নীতি না, এখানে শুধু আমরা জানবো হ্যাঁ বাবা। এই দুইটি নীতির মধ্যে পূর্বোক্তটি সেই প্রত্যয় ধর্মের বিদ্যমানে ওই উপাদ্যমান উৎপন্ন হয়। এটা বুঝছেন তো না? সেই বলতে ওই আমরা নিচে যেগুলো এখন পড়ে আসছি, যেমন অবিদ্যা থাকলে সংস্কার হবে, সংস্কার উৎপন্ন হবে। অবিদ্যার বিদ্যমানে সংস্কার বিদ্যমানতা বা সংস্কার উৎপন্ন উপাদ্যমান বা উৎপন্ন হয়। এভাবে পরপর প্রত্যেকটা নিচে আমরা এটা আলোচনা করতেছি এখনই। পতিত্ব সমুৎপাত নীতির ইহাই বৈশিষ্ট্য। ঘটনা বিশেষের প্রত্যয় বিচারই প্রস্থান নীতি। ঘটনা বিশেষের প্রত্যয় বিচারই প্রস্থান নীতি। আচার্যগণ কিন্তু এই উভয় নীতি সংমিশ্রিত করিয়া বর্ণনা করেন। দুটোটাকে মিক্স করে বর্ণনা করেন। এটা বর্ণনা করার সময় ওটাও একসঙ্গে। নর্মালি আমরা সূত্রপাঠের সময়ও বা পাঠানের পতিত সমুৎপাত নীতি বলার সময়ও এগুলো আমরা উল্টা সোজা দুটোটা একসঙ্গেই বলি। আচ্ছা, যাই হোক, আমাদের আলোচ্য বিষয় থাকবে এগুলো আজকে 228 পৃষ্ঠা সড়ক গাথায় চতুর্থ পংক্তিতে তৃষ্ণা শব্দটির স্থলে স্কন্দ হইবে। 208 পৃষ্ঠা, এটা কোথায়? অনেক আগের আগের আগে থেকে। তো এখানে কি জন্য আসছে যে এটা? এখানে কিন্তু ওই এক একটা দিয়ে এখানে এর আগে আমরা যেটা আগে স্কন্দ মুক্ত, হ্যাঁ ওইখানে স্কন্দ মুক্ত এখানেই আছে, তো বেশি দূরে না, এখানেই আছে। এর উপরে 1 নম্বরের দেওয়া আছে, স্কন্দ মুক্ত আছে যে, ওখানে স্কন্দের জায়গায় তৃষ্ণা হবে। তৃষ্ণা হবে না, স্কন্দ তো ঠিকই লিখছে এখানে। স্কন্দ ঠিক লিখছে তো বানতে, এটা তৃষ্ণা, এটা ওই আগের তো হবে মনে হয়। চতুর্থ পংক্তি লিখছে এখানে। চতুর্থ পংক্তি বলতে পংক্তি মানে লাইন আর কি। হ্যাঁ, চতুর্থ পংক্তিতে তৃষ্ণা শব্দটির স্থলে স্কন্দ। আচ্ছা, যাই হোক, এটা বিশেষ কিছু না। তাহলে আমরা এটা কয়েকদিন আগে আমরা আলোচনা করছিলাম, আশা করি সবার মনে আছে, কেউ ভুলে যান নাই। এবং এটা প্রত্যেকদিন আবৃত্তি করার বিষয়, প্রত্যেকদিন মনে আছে কিনা দেখার বিষয়। এভাবে নানা প্রকার আমরা আলোচনা করেছিলাম, আপনাদের মনে আছে না? তারপরে আমরা সংক্ষিপ্ত করে একটু একটু করে আলোচনা করে করে চলে যাব না? হ্যাঁ বাবা। অবিদ্যা বা মোহ থাকলে সংস্কার উৎপন্ন হয়, এটা স্বাভাবিক। আর সংস্কার থাকলে বিজ্ঞান উৎপন্ন হবে, বিজ্ঞান থাকলে নামরূপ উৎপন্ন হবে, আর নামরূপ থাকলে সরায়তন উৎপন্ন হবে, সরায়তন থাকলে স্পর্শ উৎপন্ন হবে, স্পর্শ থাকলে বেদনা উৎপন্ন হবে, বেদনা থাকলে তৃষ্ণা উৎপন্ন হবে, তৃষ্ণা থাকলে উপাদান উৎপন্ন হবে, উপাদান থাকলে ভব উৎপন্ন হবে, ভব থাকলে জন্ম হয়। আর এই জন্ম হলে জরা মরণ শোক তাপ পরিদেবন এগুলো সবগুলো আসবে।
তারপরে জন্মের প্রত্যয়ে জরামরণ শোক তাপ পরিদেবন নৈরাশ্য উৎপন্ন হয়, এরূপে সমগ্র দুঃখ রাশি উৎপন্ন হয়। ইহাই পতিত্ব সমুৎপাত নীতি। আমরা যত দুঃখ কষ্ট পাই, যত হতাশা যন্ত্রণা আছে, সবগুলো এই নীতির মাধ্যমেই আসে, এই সিস্টেমেই আসে। এই নীতিতে 3 কাল, দ্বাদশাঙ্গ, বিংশতি আকার, ত্রিসন্ধি, চারিসংক্ষেপ, ত্রিবৃত্ত এবং কর্মের 2 মূল বুঝিতে হইবে। এটা লিখে রাখছিলেন, আগে আলোচনা করছিলাম অমিত বড়ুয়া। তিন কালটা বলেন আগে। বানতে এখানে হ্যাঁ, নিচে নিচে আছে তো বানতে গুলো, এমনি বলেন। এখানে 3 কালটা হচ্ছে যে প্রথমে অতীত কালটা হচ্ছে যে অবিদ্যা সংস্কার, তারপর ভবিষ্যৎ কাল হচ্ছে যে জন্ম জরা মরণ, আর মধ্যেরটা হচ্ছে যে বর্তমান কাল, মধ্যের অঙ্গটা। এখানে বিংশতি আকারটা দ্বাদশাঙ্গ, দ্বাদশাঙ্গটা হচ্ছে যে অবিদ্যা সংস্কার, বিজ্ঞান, নাম রূপ, সরায়তন, স্পর্শ, বেদনা, তৃষ্ণা, উপাদান, ভব, জন্ম জরা মরণ, এগুলো হচ্ছে দ্বাদশাঙ্গ। বিংশতি আকারগুলো শোক প্রবৃত্তি জন্মের শুধু প্রাসঙ্গিক সংশ্লিষ্ট ফলরূপে উল্লেখিত। পুনরূপী এখানে যখন অবিদ্যা ও সংস্কার গ্রহণ করা হয়, তখন তাহাদের সঙ্গে তৃষ্ণা, উপাদান, ভব পূজ্য আকারে গৃহীত। সেইরূপ যখন তৃষ্ণা উপাদান ভব গ্রহণ করা হয়, তখন অবিদ্যা ও সংস্কার পূজ্য আকারে গৃহীত। এবং যখন জরা মরণ গ্রহণ হয়, তখন বিজ্ঞানাদি পঞ্চফল পূজ্য আকারে গৃহীত। এই প্রকারে হেতুফল, অতীতের পঞ্চহেতু, বর্তমানের পঞ্চফল, বর্তমানে পঞ্চহেতু, ভাবিকালের পঞ্চফল। এটা আমরা নামরূপ গাথা আলোচনা করার সময় ব্যাখ্যা করছিলাম, মনে আছে আশা করি সবার। এই রূপে বিংশতি আকার, এই অতীতের 5, বর্তমানের 5, আবার বর্তমানের 5 হেতু, ভাবিকালের 5, এভাবে ত্রিসন্ধি, চারিসংক্ষেপ। কেউ দূর পর্যন্ত না বুঝে থাকলে বলে। বানতে এখানে অতীতের পঞ্চহেতু আমরা ওই দিন তো আমরা বলতে অবিদ্যা সংস্কার,
তৃষ্ণা উপাদান ভব, হুম, এটা হচ্ছে অতীতের পঞ্চহেতু। হুম, অতীতের কারণে তখন এটা বর্তমানের ফলটা হবে যে হুম, বিজ্ঞান নাম রূপ সনাতন স্পর্শ বেদনা। হুম, তারপর আবার বর্তমানে পঞ্চহেতু হবে যে হুম, অবিদ্যা সংস্কার, ওই আগেরটা। হ্যাঁ, অবিদ্যা সংস্কার তৃষ্ণা উপাদান ভব, এই তো বুঝে এটা গেছেন। এটা হুম, হ্যাঁ, ভাবি কালে পঞ্চফল হবে যে হুম, ও সেম সেম। সেই মেঘ বলে, হুম, হ্যাঁ বানতে এগুলো ঘুরে ফিরে এইটা হুম, হচ্ছে যে বিংশতি আকার। হুম, মানে সন্ধি, এটা হবে তিন কালের মধ্যে তিন কাল। তারপর ত্রিসন্ধির মধ্যে হুম, একে মানে তিন চারি সংখ্যা, সারি সংখ্যা মানে চারি, এই যে পঞ্চহেতু একটা, তারপর পঞ্চফল একটা, তারপর বর্তমানে পঞ্চহেতু পঞ্চফল, এগুলোকে চারি সংক্ষেপ করছে, এইভাবে করে বুঝাইছে। তারপর আর কেউ না বুঝে থাকলে এই জায়গাগুলো বলেন। তাহলে তো এর পরেরটাতে যাই আমরা, না? আটটা ঘন্টা। ত্রিবিদ বানতে এখানে আর কোনো কিছু আলোচনা করতে হবে? না, সবাই জানে তো, এগুলো তাহলে তো কয়েকদিন আগে আলোচনা করছিলাম যে সবাই জানে। আহ, আচ্ছা, তো একটা হচ্ছে ক্লেশ, অবিদ্যা, তৃষ্ণা, উপাদান। আর একটা হচ্ছে যে কর্মবৃত্ত, ভবের কর্মভব নামক একাংশ ও সংস্কার, বিপাকৃত ভবের উৎপত্তি ভব নামক অপরাংশ ও অবশিষ্ট অঙ্গ সমূহ। দ্বিমূল হচ্ছে যে অবিদ্যা ও তৃষ্ণা, এই হচ্ছে এই দুই মূল। মানে অবিদ্যা ও তৃষ্ণা এগুলো হচ্ছে মূল কারণ। ক্লেশযুক্ত অবিদ্যা ও তৃষ্ণা উপাদান। হয়েছে না? মানে এখানে কর্মবৃত্ত বলতে কর্মভব নামক একাংশ ও সংস্কার, ওই যে আমরা যে সংস্কার নিয়ে এখানে এখন উৎপন্ন হয়েছে, কর্মভব যে কর্ম নিয়ে উৎপন্ন হয়েছি, হ্যাঁ, এই সংস্কারের মাধ্যমে এগুলো, হুম, এটা। আর বিপাকটা হচ্ছে যে এই ফল, বিপাকযুক্ত কর্মভাব আমরা আলোচনা করছিলাম আগে, উৎপত্তি ভাবও আলোচনা করছিলাম, অপরাংশ, হ্যাঁ বানতে। অবশিষ্ট অঙ্গসমূহ। তারপরে দুই মূল হচ্ছে যে অবিদ্যা এবং তৃষ্ণা, শেষ। তারপরে সারজ্ঞতা পড়ে ফেলে। সারজ্ঞতা হচ্ছে ছিন্ন হয়ে যায় যবে সেই মূলদ্বয়, তার সঙ্গে রুদ্ধ হয় আর বৃত্তত্রয়, কিন্তু সদা জরাশয় পীড়িত, সত্য আশাবাদী ফলে উৎপাদিত, পুনরায় অবিদ্যাও হয় প্রবর্তিত, এই রূপে অবিচ্ছিন্ন আদি বিরহিত, ত্রিভুম ত্রিবৃত্ত ভূত মহামুনি করেছেন বর্ণন। বুঝছেন তো, না? হয়ে গেছে। তারপরে এবার হচ্ছে যে প্রস্থান নীতি। মানে এটা একটু বুঝে নাই, একবারে একটু চিহ্ন। যখন দুই মূল, আমরা যে অবিদ্যা এবং তৃষ্ণা দেখছি এখন দুই মূল, এগুলো যখন ছিন্ন হয়ে যায় তার সঙ্গে রুদ্ধ হয় ওই ত্রিবৃত্ত দেখছি যে উপরে, হ্যাঁ বানতে। এই ত্রিবৃত্তগুলো ছিন্ন হয়ে যায়, রুদ্ধ হয়ে যায়, বন্ধ হয়ে যায়। তারপরে কিন্তু সদা জরা মরণ
জরা মৃত্যু মুচ্ছাই মুচ্ছয় পীড়িত। সত্যদের আভাসাদি হলে উৎপাদিত। অর্থাৎ এই জরা মরণ এগুলো তো একেবারে থাকবেই। অন্যান্য এগুলো রুদ্ধ হয়েছে, বন্ধ হয়েছে, ঠিক আছে, কিন্তু হইলেও যেহেতু জন্মগ্রহণ করে ফেলেছি, দেহ ধারণ করে ফেলেছি, অরহত হওয়ার পরেও এই সমস্যাগুলো যতক্ষণ দেহ থাকবে সমস্যাগুলো থাকবে। দেহের শেষান্তে এই সমস্যাগুলো একেবারে চিরতরের জন্য শেষ হবে। সত্যদের আভাসাদি হলে উৎপাদিত, পুনরায় অবিদ্যাও হয় প্রবর্তিত। সত্যদের আশাবাদী হলে উৎপাদিত, মানে যদি আশব উৎপন্ন হয় তাহলে পুনরায় আবার প্রবর্তিত হয়। আসক্তি উৎপন্ন হয়, তৃষ্ণা। এই রূপে অবিচ্ছিন্ন আদি বিরহিত, এভাবে অবিচ্ছিন্ন ভাবে একদম আদি খুঁজে পাওয়া যায় না, অনাদিকাল থেকে। আর তৃষ্ণা ক্ষয় না করলে অন্তও খুঁজে পাওয়া যায় না, অন্ত নেই, আদি অন্ত বিরহিত ভাবে এটা চলতে থাকবে। ত্রিভুম ত্রিবৃত্ত ভূত কার্যকারণ মহামুনি করেছেন বিশদ বর্ণন। আমরা উপরে যে পড়ে আসছিলাম না, ত্রিভুম বানতে এটা কোনগুলো কিতাব? এখানে ত্রিবৃত্তটা আছে, আর ভূত বলতে এখানে ওই অতীত, ভূত বলতে সময় হবে। সময়। ত্রিভুমটা হবে যে ত্রিবৃত্ত ভূত, ত্রিবৃত্ত ভূত কার্যকারণ, যাই হোক এগুলো আমরা যেগুলো এখন পড়ে আসছি আর কি। হ্যাঁ বান্দা এগুলো হবে। কার্যকারণ মহামনি করেছেন বিশদ বর্ণন। এগুলো তো আমরা পরে মনে হয় আলোচনা আছে। আলোচনা তো আর নাই, এখানেই শেষ। ইচ্ছা না আলোচনা আছে আরো টুকটাক। প্রশ্ন নীতি পরে বলবো। প্রস্থান নীতি হচ্ছে প্রস্থান নীতিতে নির্মুক্ত প্রত্যয় সমূহ সংশ্লিষ্ট হেতু আলম্বন প্রত্যয় অধিপতি অনন্তর সমানান্তর সহজাত অনন্য নিশ্চয় উপনিশ্চয় পূর্বজাত পশ্চাজাত আচেবন কর্ম বিপাক আহার ইন্দ্রিয় ধ্যান মার্গ সম্পোক্ত বিপোক্ত, তারপর অস্থি নাস্তি বিগত অভিগত প্রত্যয়। উক্ত 24 প্রকার প্রত্যয়ের 6 প্রকার বিভাগ, অর্থাৎ নামের যেই নামের সঙ্গে 6টি প্রত্যয়, নামরূপ সঙ্গে 3টি পঞ্চবিধ হয়। রূপের সহিত এক, রূপ যে নামের এক, প্রজ্ঞপ্তি ও নামরূপ নামের দ্বিবিধ, দয়ে দয়ে নববিধ, বিভাগ ছবিধ।
বান্দা এখানে যে ছয়টি বিভাগ করছে, হুম যে প্রত্যয়গুলো কিভাবে এগুলোর বিশদ আলোচনা কোথায় আছে, যে কত পৃষ্ঠাতে? এগুলো বান্দা আছে তো প্রত্যয় সংগ্রহের এখানে সংগ্রহের সংক্ষেপার্থ বর্ণনা, প্রস্থান নীতি আছে, সংক্ষেপার্থ বর্ণনা আছে। এগুলো হুম, একবার আমরা পরে বললে পরে। তারপর নিশ্চয় প্রত্যয়, উপনিশ্চয়, এগুলো সবগুলো আছে, ওইগুলো আলোচনা আছে বান্দা। হুম। তাইলে আমরা এখানে আলোচনা না করে এগুলো এমনি শর্টকাট করে চলে যাই। আচ্ছা, তাহলে এগুলো আছে কিনা কি জানি, মানে যেটা এখন পড়ছি। অবশ্যই থাকবে, তো আছে তো। আচ্ছা, তাহলে তারপর এখানে আচ্ছা এখানে আছে তো এক, এগুলো ইয়া করা আছে। প্রথমত নামের সহিত নামের 6 প্রকার প্রত্যয়, যথা এইমাত্র নিরুদ্ধ চিত্ত চৈতসিক, তদনন্তরে উৎপন্ন বিদ্যমান চিত্ত চৈতসিকের, অনন্তর সমানন্তর নাস্তি বিগত প্রত্যয়, অর্থাৎ পুনরায় পূর্ববর্তী যবন পরবর্তী যবনের আছে বন প্রত্যয়, এবং সহজাত চিত্ত চৈতসিক পরস্পর। 6 নম্বর হচ্ছে সম্প্রযুক্ত প্রত্যয়। এটা হচ্ছে যে নামের সহিত নামের এই 6 প্রকার প্রত্যয়, ওই 1 নাম্বারটা বানতে হুম। এখানে উল্লেখ করা আছে। তারপর 2 নাম্বারটা হচ্ছে তারপরে একটু বাংলা বুঝে দেন না পড়তে। কোনখান থেকে? এই যে নামের 6টি প্রত্যয়, মানে প্রত্যয় সম্বন্ধে আসলে অনেক কিছু জানা, মানে এই জন্য বলতে। নামের সহিত নামের 6 প্রকার প্রত্যয়। এটা নামের সঙ্গে নাম চিনি তো আমরা। হ্যাঁ বানতে বলেন। সর্বচিত্ত সাধারণ চৈতসিক 52 প্রকার চৈতসিক গুলো। বেদনা, সংজ্ঞা, সংস্কার, বিজ্ঞান। সংস্কার, বিজ্ঞান, আচ্ছা বেদনা সংস্কার, এই 7টা, 4টা ওই হচ্ছে 7টা যে হবে। নাম। তো এই চিত্ত নামের চৈতসিক সহিত নামের সঙ্গে নামের, বেদনা, সংজ্ঞা, সংস্কার, বিজ্ঞানের সহিত আবার বেদনা, সংজ্ঞা, সংস্কার, বিজ্ঞানের, এভাবে বলতে পারেন। এগুলো সবগুলো নাম তো। নামের সহিত নামের কয় প্রকার প্রত্যয়? 6 প্রকার প্রত্যয়, যথা এইমাত্র নিরুদ্ধ এখানে চিত্ত চৈতসিক, তদনন্তরে উৎপন্ন বিদ্যমান চৈতসিকের, অনন্তর সমান্তর নাস্তি বিগত, পুনরায় পূর্ববর্তী যবন পরবর্তী যবনের আশেবন প্রত্যয়, এবং সহজাত চিত্ত চৈতসিক পরস্পর সম্প্রযুক্ত প্রত্যয়। বুঝছেন? তাহলে অনন্ত প্রত্যয়, সমান্তর প্রত্যয়, নাস্তি প্রত্যয়, বিগত প্রত্যয়, আশেবন প্রত্যয় এবং সম্প্রযুক্ত প্রত্যয়, এই 6টা প্রত্যয় নামের সঙ্গে নামের। তাও বোঝান নাই না? বানতে এখানে চিত্ত চৈতসিক গুলো বলতো না। আবার দেখেন, আবার
চিত্তচৈতসিক তদনন্তরে উৎপন্ন বিদ্যমান চিত্তচৈতসিকের, বুঝছেন? তদনন্তরে, হ্যাঁ, তদানন্ত। তদনন্তরে মানে কি? অর্থাৎ নামের সহিত নাম বলতে এখানে চিত্ত চৈতসিক গুলো ওইখানে আমরা যে বেদনা তো আমরা চৈতসিকে পাইছি। চিত্তের মধ্যে চিত্ত চৈতসিকে বেদনা, তারপর সংজ্ঞা। পুতুল বাবু আছেন? তদনন্তরে বলতে কি বুঝেন? কই পুতুল বাবু তো নাই। উপাসক জ্ঞানশ্রী সিংহ বলেন। বান্দে তদনন্তর তো বুঝলাম না বান্দে। অমিত বড়ুয়া বুঝেন? আমরা তদনন্তর বলতে উৎপন্নের সাথে সাথে মানে বিলয়, এটা হবে না তদনন্তরে নাকি? এনে বলো। নিরুদ্ধ হওয়ার সাথে সাথে। তদনন্তর হচ্ছে বলতে অর্থাৎ মাঝখানে কোনো ধরনের কোনো ফাঁক থাকে না। এই চিত্তটা একটা চিত্ত উৎপন্ন হয়েছে, সেটা শেষ হওয়ার সাথে সাথে আরেকটা চিত্ত উৎপন্ন হয়েছে, মানে অনবরত, সেটা বিরতিহীন ভাবে। এটাই হচ্ছে তদনন্তর। এগুলো মাঝখানে কোন রকমের গ্যাপ না রেখে, ফাঁক না রেখে এই কার্যগুলো সংগঠিত হয়। আমরা বীতিচিত্ত পড়েছিলাম, আপনাদের মনে আছে? বীতিচিত্তের ছক। ওই বীতিচিত্ত মনে করেন, এগুলো পরিষ্কার হয়ে যাবে বিষয়গুলো। হ্যাঁ, তারপরে তদনন্তরে উৎপন্ন চিত্তচৈতসিকের অনন্তর, সমান্তর, নাস্তি, বিগত। এই চারটা একটা কথা দিয়ে চারটা এনি, এগুলো বিস্তার করো। অমিত বড়ুয়া কিভাবে বলতেছে খেয়াল করেন। আর শিল্পী বড়ুয়া খুব মনোযোগ দিয়ে খেয়াল করতে হবে, নাইলে বুঝবেন না। হ্যাঁ, বলো এনি। ভান্তে এটা অর্থাৎ চারটি প্রত্যয় হচ্ছে যে এগুলা ধরতে গেলে ওদের কাজ হচ্ছে যে কি, মানে অনন্তর, সমান্তর, নাস্তি আর বিগত। অর্থাৎ এই চারটির কাজ হচ্ছে যে, মানে চারটি প্রত্যয়ের কাজ হচ্ছে যে, মানে একটা চিত্ত যখন নিরুদ্ধ হয় বা শেষ হয়, সাথে সাথে অন্য একটা চিত্ত উৎপন্ন হয়ে যায়, মানে মাঝখানে আর কোনো ধরনের কোনো ফাঁক থাকে না। উদাহরণ, যদি এখানে যদি উদাহরণ, সাথে সাথে আর একটা চিত্ত উৎপন্ন হয়ে যায়, উদাহরণ। ভান্তে যেমন কি আমরা ওইটা বলতে পারি যে শ্রুতি আর প্রতিসন্ধির ক্ষেত্রে ওইখানে কিন্তু মাঝখানে আমরা কোনো ফাঁক দেখি নাই। আরো বলো। পরে আরো যদি বলতে পারি, আচ্ছা যদি না যদি আমরা যদি কোনো ধরনের যদি মানে কোনো শব্দ শুনি, তাহলে সেটা মানে ওই শব্দটা শুনেছি, মানে ওই শোনার সাথে সাথে মানে যখন আরেকটা মানে শব্দ শুনেছি, ঠিক আছে, ওই শব্দটি যখন শেষ হয়েছে সাথে সাথেই কিন্তু কি শব্দটি শুরু হলো, বা মানে সেটা কি শব্দ ছিল বানতে, সেটা যখন বুঝার পরে সেটা তখন আরেকটা চিত্ত উৎপন্ন হয়ে যাচ্ছে না। ওইটা শুনেছি, শোনার পরে কি শব্দ হয়েছে সেটাও কিন্তু ওইটার থেকে দেখা, ওইটা শেষ, এরপরে কি শব্দ শুরু। যেমন কি আমরা এভাবে সেটা বিজ্ঞান,
তারপরে সম্প্রতিচ্ছ, সন্তিরণ, এভাবেও তো বলতে পারি। কারণ আগেরটা যদি শেষ না হতো, আমিও যে শব্দটা শুনেছি, শোনা শেষ হয়েছে, এরপরে চলে আসছে কি শব্দ সেটা বোঝার চেষ্টা করতেছি। তো আগেরটা শেষ করে আমি ওইটা এখন বুঝতে চেষ্টা করতেছি শব্দটা কি, ওইটা বিচার করতে যাচ্ছি। ঠিক ওভাবে ইয়াটা হচ্ছে যে নাস্তি আর বিগত, ওইটা হচ্ছে যে কথা, ওইটা বিগত হয়েছে আর এটা শুরু হয়েছে। আমি শুধু শব্দের ক্ষেত্রে বলেছি, এটা যদি চোখের ক্ষেত্রেও বলা যাবে। আমরা মূলত প্রথমটাতে পেয়েছি কি নামের সহিত নামের, এখানে রূপের কোনো ব্যাপার নাই, এটা একটা পরিষ্কার। নামের সহিত নামের 6 প্রকার প্রত্যয়, ঠিক আছে? তাহলে এগুলো শুধুমাত্র নামের সহিত নামের। যেমন প্রথম আসতেছে কি অনন্ত প্রত্যয়, আমরা আলোচনা করি শুধু। হ্যাঁ, অনন্ত প্রত্যয়, এটা অনন্তর মানে হচ্ছে যে কি এটা মাঝখানে অন্য কোনো জায়গা থাকবে না, এটার পরেই এটা অনন্তর। এক ফোঁটা, এক ছোট জায়গা, একটু জায়গা, এরকম কোনো ফাঁক নাই। উদাহরণস্বরূপ আমরা কি বলছিলাম, যেমন দক্ষ গাছ মিস্ত্রি গাছকে জোড়া দিয়ে গাছের উপরে এমন ভাবে কতগুলো কালারিং করে, আর পরবর্তীতে কেউ যদি ওটা দেখতে যায় ও বুঝতেই পারবে না এখানে জোড়া আছে। কালার দিয়ে মোম টোম কতগুলো দিয়ে এমন ভাবে জোড়া লাগায়, ঠিক আছে? কিন্তু এক না, কিন্তু এমন ভাবে জোড়া লাগানো এই অনন্ত প্রত্যয়। এটা কোথায় কোথায় কাজ করে দেখেন। প্রথমে অতীত ভবাঙ্গ থেকে চলন, এই একটার সঙ্গে একটা, এগুলো এত নিবিড় সম্পর্ক। হ্যাঁ, কিন্তু এটা আলাদা, এটা আলাদা। অতীত ভবাঙ্গ আলাদা বিষয়, ভবাঙ্গ চলন আলাদা বিষয়, ঠিক আছে? সবগুলো একই সঙ্গে বুঝবেন, আমি একসঙ্গে আলোচনা করতেছি। দেখেন, অতীত ভবাঙ্গ যে মুহূর্তে নাই হয়ে যায়, বিগত হয়ে যায়, নাস্তি হয়ে যায়, ঠিক সেই মুহূর্তে চলন স্টার্ট হয়, শুরু হয়। এটা বিগত হইলেই ওটা হওয়ার সুবিধা হয়, কিন্তু মাঝখানে অন্য কিছু নাই। এই জন্য অতীত ভবাঙ্গের সঙ্গে চলনের অনন্ত প্রত্যয়, আর চলনের সঙ্গে উপচ্ছেদের অনন্ত প্রত্যয়, মাঝখানে আর কোনো কিছু থাকে না। এখানে উপচ্ছেদ থেকে সরাসরি ব্যবস্থাপনে চলে যাবার কোনো সুযোগ নাই, বা একটা বাদ দিয়ে যাবার কোনো সুযোগ নাই। এটার সঙ্গে এটার অনন্ত প্রত্যয়, কোনটার সঙ্গে কোনটার? উপচ্ছেদের সঙ্গে দ্বারাবর্তনের, উপচ্ছেদের সঙ্গে চলনের, চলনের সঙ্গে অতীত ভবাঙ্গের অনন্ত প্রত্যয় না। তাহলে এই উপচ্ছেদের সঙ্গে অনন্ত প্রত্যয় কার কার? চলনের, আর এদিক থেকে ধরলে দ্বারাবর্তনের। অমিতাভ, দূর পর্যন্ত বুঝতে পারছেন? আমরা এখানে দুইটা আগেরটা এর পিছরটা একটা বিগত আর একটা মানে সামনেরটা। আচ্ছা, অনন্তর মানে এটার মাঝখানে কোনো অন্তর নাই, অন্তর নাই, ফাঁক নাই। তারপরে এভাবে প্রত্যেকটা জায়গা যান। দ্বারাবর্তনের সঙ্গে দ্বিপঞ্চ বিজ্ঞান নের অনন্ত প্রত্যয়, আর দ্বিপঞ্চ বিজ্ঞানের সঙ্গে সম্প্রতীচ্যের সঙ্গে সন্তিরণের সঙ্গে ব্যবস্থাপনের সঙ্গে যবনের, আর যবনে সাতটা না নাকি? যবন সাতটা। তারপরে যবনের যেখানে শেষ হয়ে সে তদালম্বন যদি হয়, যবনের সঙ্গে তদালম্বনের, আর এই তদালম্বনের সঙ্গে আবার ভবাঙ্গের
কোনো কিছু না পাইলে, বা কোনো কিছু পাইলে অতীত ভবাঙ্গ, আবার কোনো কাজ করলে আর কি, বা সেম জায়গাতেই আবার আছে, আবার অতীত ভবাঙ্গ। আর কোনো কিছু না থাকলে, না পাইলে ভবাঙ্গ। এই তদালম্বনের সঙ্গে বা যেখানে চিত্ত শেষ হয়েছে ওটার সঙ্গে ভবাঙ্গের বা অতীত ভবাঙ্গের অনন্তর প্রত্যয়। এনি বুঝে গেছে পুরো সিস্টেমটা, অনন্তর প্রত্যয় কোথায় কোথায় কাজ করতেছে। বান্ধে ওই যে আশীর্বাদ প্রত্যয়টা একটা একটা আমি পুরোটা যাব, একটা একটা, এগুলো একটা না বুঝলে আর না 4 নম্বর পর্যন্ত ধরি, ওইটা তো বোঝা যাচ্ছে না যে না, আমি একই 4 নম্বর শব্দ অনন্ত সমান্ত। সবটা বলবো, এটা শেষ করি। এটা বুঝছেন উপাসক জ্ঞানচন্দ্র সিংহ? তাহলে তদনন্তর যেটা মানে বুঝাচ্ছে সেটা অনন্তর, সমান্তর, নাস্তি, বিগত প্রায় একই মানে সিকোয়েন্স, যেটা একই ভাবে চলছে, মানে অতীত ভবাঙ্গ, চলন, ওগুলো সবগুলো একসময় তারপরে পড়লে যেটা পেয়ে যাবেন। আবার আপনি একই বুঝলেও এরা একই বুঝবে সাথে না, আপনি বুঝলেও এরা বুঝবে না, সেজন্য আমি একটা একটা করে ইয়ে করতেছি। এটা এখনো শেষ হয়নি, আরো কিছু বাকি আছে। এদূর পর্যন্ত যে যদি বুঝে থাকেন বলেন। হ্যাঁ, বিগত পর্যন্ত তো পুরা বোঝা যাচ্ছে, কিন্তু আশেপাশে গিয়ে একটু মানে ওইটার জায়গাটাতে আমি শুধু অনন্তর আলোচনা করতেছি, আমরা এর পরেরটাতেও যাব না এখন, বুঝছেন? শুধু অনন্তর, অনন্ত প্রত্যয় আর কোথায় কোথায় আছে এনি। আমি এই চিত্রগুলো সবগুলো বলছি, অনন্তর প্রত্যয় এখানে এখানে আছে। এর পরের যেগুলো আছে এগুলো বলো তো। সমান্তর আর নাস্তি। না, অনন্তর প্রত্যয় আরো কোথায় কোথায়। বান্ধে অনন্তর প্রত্যয় তো আরো কোথায় কোথায় বলতে গেলে যতক্ষণ পর্যন্ত আমার ওই যে পূর্বের চিত্তটা যতক্ষণ পর্যন্ত শেষ হচ্ছে না ততক্ষণ পর্যন্ত তখন অনন্তর প্রত্যয়টা থাকে। এটা শেষ তুমি হলে যেটা এটার একদম উৎপত্তি হয়। প্রথমে উদাহরণ দিয়েছো ওইটা এবার, এটা তো এই সার্কেলে চলতে থাকে। এর পরবর্তীতে হয় কি স্পেশালি আর চ্যুতি, এই ছুটি। চ্যুতির সঙ্গে আমাদের যে চিত্তের ব্যাপার হয়, চ্যুতি চিত্তের পূর্ব অবস্থার সঙ্গে এটার সঙ্গে এটা পুরো অনন্তর প্রত্যয়, অথবা ভবঙ্গ থেকেও যাক, পুরো অনন্তর প্রত্যয় বা ওই সিস্টেম করে যে চিত্তের সিস্টেম যেটা আছে, চ্যুতি চিত্তের চার্ট আমরা পড়েছিলাম না, ভীতিচিত্ত, চ্যুতি ভীতি পড়েছিলাম না, মনে আছে? মনে আছে হ্যাঁ, তাহলে এইটার সঙ্গে আবার ওই চ্যুতির পুরো অনন্তর প্রত্যয়, আবার চ্যুতির সঙ্গে প্রতিসন্ধি ছুটির সাথে প্রতিসন্ধির অনন্তর প্রত্যয়, আবার এই প্রতিসন্ধির অনন্ত সঙ্গে প্রত্যয়। পুনরায় ওই ভবনিকন্তি বা আর নতুন ভবের সঙ্গে যে কানেক্টেড, এটার সঙ্গে এটার অনন্তর প্রত্যয়। এভাবে এই অনন্তর প্রত্যয়ে পুরো জায়গাগুলো। উপাসিকা শিল্পী বড়ুয়া বুঝতে পারছেন? বুঝতেছি একটু সময় না। এখন না বুঝলে আবার আর পরে কিন্তু আবার কষ্ট আছে, এগুলো সমস্যাও আছে, এটা না বুঝলে। প্রয়োজনে আমরা কয়েকবারও আলোচনা করতে পারি, কোনো অসুবিধা নেই। তারপরে সমানান্তর প্রত্যয়, এনি এটা প্রায় সেম। সমানান্তর প্রত্যয়টা বলো। সমানান্তর প্রত্যয় হচ্ছে যে প্রায় অনন্তর প্রত্যয়ের মতোই, তবে এটা ওইটার চাইতে আর একটু মানে সুস্পষ্ট, বা ওইটা মানে কোনো ধরনের কোনো যে আমি কিভাবে বোঝাতাম, মানে সুশৃঙ্খল ভাবে এটা ইয়ে হয় আর কি। এই সমানান্তরটা মানে একদম পরিষ্কার ক্লিন ওইটা। এক দৃষ্টিকোণে একই, ওইটা আবার বলেছি। আরেক দৃষ্টিকোণ থেকে একই না। আমি এই যে ফিনিশিং এর কথা বললাম না কিছুক্ষণ আগে, ফাঁক নাই হ্যাঁ, একটা বিষয়, ফাঁক নাই, একেবারে কোনো ফাঁক নাই, এটা হচ্ছে যে অনন্তর প্রত্যয়। আর সমানান্তর এত বেশি নিখুঁত ভাবে, এত বেশি নিখুঁততা, এত বেশি মানে এটা
এত সুন্দর ফিটিং, একটার সঙ্গে একটা এত সুন্দর ফিটিং হয়েছে যে বুঝার কোনো উপায় নাই এটা দুইটা, যার জন্য আমরা বুঝি না যে আমাদের এই চিত্ত খণ্ডাংশ সংস্কারের জড়িত অংশ, সংস্কারের বা এই নামের সংযোজিত অংশ, এটা আমরা বুঝতে পারি না কিসের কারণে? এই সমান্তর প্রত্যয়ের কারণে। আমাদের কাছে মনে হয় আমি সকালবেলা ভাত খাইছিলাম যে সেই আমি এখনো আছি, আমি, আমার মধ্যে কোনো কি হয়েছে না, পরিবর্তন হয়েছে না। আমি সকালের আমি এখনো রয়ে গেছে, আমি 5 বছর 10 বছর আগের আমি এখনো রয়ে গেছে সেই আমি। এটা আমাদেরকে কে বুঝতে দেয় না, কে জানতে দেয় না? এই সমান্তর প্রত্যয় এত ম্যাচিং করে আমাদের দেহ সহ মনকে, এটা বিশেষ করে আমরা এখানে দেহের বিষয়টা টানবো না, দেহের তারপরে পরিবর্তনগুলো আমরা ইয়ে করি, বুঝি, কিন্তু এই মনের সঙ্গে মনে হয় যে মানে এই বিষয়টা পুরো রয়ে গেছে এমন ভাবে। এই কাজটা কে করে যাচ্ছে? নীরবে নিবৃত্তে এই সমান্তর প্রত্যয় খুব সুদারুণ ভাবে এই প্রলেপ দেওয়ার কাজ ও করে। এটাকে বলা হয় সমান্তর, অনন্তর এবং সমান্তর। অনন্তর মানে মাঝখানে কোনো জায়গা নাই, ফাঁক নাই, এটার পরেই এটা ঘটে। আর সমান্তর প্রত্যয় মানে হচ্ছে যে দুইটা এত বেশি সুনিপুণ ভাবে জোড়া লাগানো এবং জোড়া লাগিয়ে এর উপরে আরো জোড়া তো লাগছে, এর উপরে আমরা যেটা ইয়া লাগাই, ওই কাঠমিস্ত্রিরা যেটা ইয়া লাগায়, এর উপরে গাম লাগিয়ে আবার রং লাগিয়ে দেয়, হ্যাঁ, ওটার সঙ্গে এটা জাস্ট উপমা কথা। হ্যাঁ, তাহলে আমরা সমান্তর প্রত্যয়ও বুঝলাম। তারপরে 3 নম্বরে উপাসিকা অমিতা বড়ুয়া বুঝছেন সমান্তর প্রত্যয়? উপাসক পুতুল বাবু বুঝছেন? এখানে অনন্তর হচ্ছে যে মানে ফাঁক নাই, আর সমান্তরটা হচ্ছে যে মানে এমন ভাবে আমাদের মানে চিত্ত বলতে পারি আমরা, এটা মানে কোনোভাবে এটা ধরা যায় না, মানে খুব মানে লেভেল ভাবে থাকে আর কি। একটা গাছের উদাহরণ দিছিলাম, মানে ফিনিশিংটা বিয়ে করে ভালো লাগে, ওইটাকে সমান্তর করতে বলে। চিত্তও বলতে পারেন মানে আমরা যদি চিত্তের বেলায় যদি বলি, যেমন অতীত ভবাঙ্গ থেকে যখন এতক্ষণ বলছিলেন আপনি, অতীত ভবাঙ্গ থেকে ভবাঙ্গ চলন, তারপর ভবাঙ্গ উপস্থিত, এইটা দ্রুত গতিতে যেভাবে মানে চলে যাচ্ছে, এটাকে মানে বোঝা যায় না আর কি সমান্তর। এগুলো বিতি চিত্তের ব্যাপার এখানে সব, বুঝছেন? বিধি, হ্যাঁ, এখানে ডাইরেক্ট চিত্ত ব্যাপার না, এখানে বিধি চিত্তের মধ্যে ঘটতেছে ঘটনাগুলো। আমরা এতক্ষণ যেগুলো আলোচনা করছি সেগুলো সব বিধি চিত্তের বিষয়। বিধি চিত্ত মনে আছে না? মনে আছে বলতে। এগুলো পরিপূর্ণ সবগুলো কিন্তু বিধি চিত্তের বিষয়। আচ্ছা, তাইলে সমান্তর হচ্ছে যে তাইলে এটা নিখুঁততার উপরে আরো বেশি নিখুঁত আর কি, ফাঁক নাই, আবার এদিকে ফাঁক নাই তো নাই, আবার এদিকে জোড়াও লাগাই দেওয়া। তাহলে 3 নাম্বার হচ্ছে যে কি? নাস্তি। নাস্তি হচ্ছে যে সম্প্রতীচ্য নাই হলে, সম্প্রতীচ্য নাস্তি হলে বা নাই হয়ে গেলে তখন সন্তিরণ তৈরি হতে পারে। ওটা নাই না হওয়া পর্যন্ত, নাস্তি না হওয়া পর্যন্ত সম্প্রতীচ্য উৎপন্ন হতে পারে না। শুধু একটা বলছি, সবটার বেলায় একই। হ্যাঁ, এনি বুঝা গেছে? আর আমরা এটাও বারে বারে পড়েছি যে কি এক চিত্ত একটা কাজ করতে পারে। সম্প্রতীচ্য সন্তিরণ এই দুই কাজ চিত্তের করা কখনো কোনোভাবেই সম্ভব হয় না। এক চিত্তের একটা কাজ, সে সম্প্রতীচ্যের সময় শুধু সম্প্রতীচ্য করে, সন্তিরণের সময় শুধু সন্তিরণ করে। এই সম্প্রতীচ্যের সময় চৈতসিক গুলো সম্পূর্ণ আলাদা, সন্তিরণের সময় চৈতসিক সম্পূর্ণ আলাদা।
কার্যকারণে এগুলো শেষ হয়ে গেছে, ওগুলো আবার নতুন পুনরায় উৎপত্তি হয়েছে। এই জায়গাটা খুব বেশি গুরুত্বপূর্ণ বিপাশনার জন্য। হ্যাঁ, এই যে মানে পুরো প্রত্যয় সিস্টেমগুলো এখন যেগুলো আমরা আলোচনা করতেছি। সাম্প্রতিচ্ছ কালীন সময়ে যেই যেই চৈতসিকগুলোর উপস্থিতি ছিল এগুলো পুরো নাই হইলে, নাস্তি হয়ে গেলে, শেষ হয়ে গেলে তখন পুনরায় আবার চিত্ত চৈতসিক দ্বারাই সংগঠিত আবারও কি তৈরি হচ্ছে, আবার পুনরায় সন্তিরণ। সম্প্রতিচ্ছর পরে আমরা কি জানি যে সন্তিরণ। সম্প্রতিচ্ছের জায়গায় যেই যেই চৈতসিকের কার্যক্রম ছিল ওগুলো পুরো নাস্তি হওয়ার পরে, নাই হয়ে যাওয়ার পরে এই সন্তিরণের কার্যক্রম শুরু হলো। সন্তিরণের মধ্যে সম্পূর্ণ আলাদা চৈতসিক, এগুলো ওইগুলো না। সম্প্রতিচ্ছের থেকে কোনো কিছু এখানে না, এটা খুব পরিষ্কার বুঝতে হবে এই জায়গাটা, না হলে অনাত্মা জ্ঞান উপলব্ধি হওয়া অতীব কষ্ট। আর অভিধর্ম চর্চা করার যে সুফল এই জায়গাগুলোতে, এটা বোঝা মাত্র সম্পূর্ণ আমাদের পুরো মনোজগৎ সম্পর্কে, চিত্ত জগৎ সম্পর্কে, নাম জগৎ সম্পর্কে পুরো একদম পরিষ্কার একটা ধারণা। মানে সম্প্রতিচ্ছ নাই হলে মানে সন্তিরণের সম্প্রতিচ্ছ নাই হইলেই, শেষ হইলেই, চলে গেলেই সন্তিরণ উৎপত্তি হতে পারে। কারণ ওই চিত্তের মধ্যে এতটা স্পেস নাই যে দুইটা জিনিসে ধারণ করতে পারে, এটা সম্ভব না। এক চিত্তের এক কাজ। এ সম্প্রতিচ্ছকালীন সম্প্রতিচ্ছ ঘটনা চলমান সময়ে কখনো সে সন্তিরণের কাজ করতে পারে না। সম্প্রতিচ্ছ পুরোপুরি শেষ হইলেই এই সন্তিরণের কাজ করতে পারে চিত্ত। এটা পুরোপুরি একেবারে শেষ হয়ে গেছে, কোথাও নাই আর, একেবারে কোথাও নাই আর, কোনো জায়গাতেই আর খুঁজে পাওয়া যাবে না এই সম্প্রতিচ্ছকে। সন্তিরণে ওই জায়গাটা পুরো দখল করেছে। এটাকে বলা হয় নাস্তি প্রত্যয়। নাই হয়ে ওটাকে ঢোকার সুযোগ দিয়েছে, ওটাকে অবস্থানের সুযোগ দিয়েছে, এটা চলে গেলে ওটা ঢুকতে পারে। একজনের একটা ঘর, এটা এই একজন বাইর হয়ে গেলে বা এই একজন শেষ হয়ে গেলে আরেকজন এখানে ঢোকার সুযোগ আছে, এরকম। তাইলে ওটা যে বাইর হইয়া এটাকে ঢোকার সুযোগ দিল, বিষয়টা এরকম আর কি, বুঝছেন? এটা বাইর হইলে ওটা ঢুকতে পারে। সেটা কি সম্প্রতিচ্ছ সন্তিরণের সময় সেই ব্যাপারটা হবে না? পুরাটা আমি যেগুলো পুরো পাট বলে আসছি, যেমন অতীত ভবাঙ্গ বলে আসছি। অতীত ভবাঙ্গ শেষ হইলেই, অতীত ভবাঙ্গের শেষান্তেই চলন থাকাকালীন উপচ্ছেদ হতে পারে না। চলন শেষ হয়ে গেলে পুরোপুরি ভাবে তখন উপচ্ছেদ হতে পারে। উপচ্ছেদ থাকাকালীন দ্বারাবর্তন হতে পারে না। এভাবে প্রত্যেকটা জায়গা, আর বাকিগুলো সবগুলো একই, আগে যেভাবে বর্ণনা করছি, বুঝছেন না? তাহলে এটা চলে গিয়ে এটা সাহায্য করে নাই, বা পরবর্তীটাকে আসার জন্য সাহায্য করছে না? একটা চলে গেলে আরেকটা আসার সুযোগ করে দিছে, এটা সাহায্য প্রত্যয়। এনে পুরোটা ক্লিয়ার? এরপরে যাব নাকি এটা আরো আলোচনা করতে হবে?
অমিতা বড়ুয়া থাকলে করেন না, একটু মানে পরিষ্কার করতে পারবো আর কি। বিগত প্রত্যয়। গত হয়ে যাওয়া, বিগত হয়ে যাওয়া, ওই নাস্তি সদৃশ্য আর কি। ওটা নাই হয়ে গেছে, এটা নাই বলা হচ্ছে এই জায়গায়, এটাকে বিগত বলা হচ্ছে। এটা বিগত হয়ে গেলে এটা পরবর্তী অবস্থা উৎপন্ন হতে পারে। এটাতে তেমন বিশেষ আলোচনা নাই। বিগত এবং নাস্তি একই। পুনরায় পূর্ববর্তী যবন পরবর্তী যবনের আশাবন প্রত্যয়। আমরা যবন পরে আসছি। প্রথম যবনের মধ্যে যা যা কিছু আয়ত্তভূত অবস্থা, অভিজ্ঞতালব্ধ অবস্থা, এই সমস্ত বিষয়গুলো সে দ্বিতীয় যবনকে দেয়। দ্বিতীয় যবন না হলে এগুলো কোথেকে জানে? বুঝছেন? এটাকে বলা হয় আশাবন প্রত্যয়। এনে বুঝছো? বলো। ভান্তে আশাবন প্রত্যয় হচ্ছে যে অর্থাৎ পুনঃ পুনঃ সেটা সেবন করা। সেটা যেমন কিরকম, অর্থাৎ প্রথমবার কোনো কিছু যদি আমরা প্রথমবার কোনো কিছু চর্চা করি, সেটা কিন্তু বুঝার ক্ষমতাটা একরকম। সেটা যখন দ্বিতীয়বার পুনরায় যখন আমরা পড়বো, সেটা কিন্তু আরো একটু এখান থেকে মানে অভিজ্ঞতাটা আরেকটু লাভ করা যায়। তৃতীয়বার যখন পড়বো তখন সেটা আরো বেশি মানে অভিজ্ঞতা হয়। ঠিক এভাবে আশাবন প্রত্যয় হচ্ছে যে পুনঃ পুনঃ মানে মানে অভ্যাস একটা। যত বারবারে সেটা অনুশীলন করবে তত দক্ষ হবে। এটা হচ্ছে আশাবন। অর্থাৎ না হলে প্রথম যবনে যা ছিল সেম থাকতো, এটা সেম হয় না, একটু উন্নত হয়, ডেভেলপ হয়। কিন্তু আবার চিত্ত নিয়ম অনুসারে প্রত্যেকটা জিনিস যেহেতু পতনশীল, একটা নির্দিষ্ট জায়গা পর্যন্ত যাওয়ার পরে এটা আবার কিন্তু ডাউনের দিকে। আমরা দেখেছি সপ্তম যবনের দিকে, ষষ্ঠ যবনের দিকে কি হয়ে গেছে, তখন ডাউন অবস্থা আবার। এটার উত্থান পর্যন্ত ও এটাকে শক্তিশালী করেছে ক্রমান্বয়ে, আশাবন করে বা শক্তি সঞ্চয় করতে করতে এটা কত পর্যন্ত দেখেছিলাম? পঞ্চম না চতুর্থ যবন পর্যন্ত মনে হয়। পঞ্চম যবন থেকে মনে হয় আবার কি, আচ্ছা এটা আবার পরে নিতে হবে। যাই হোক, চতুর্থ বা পঞ্চম যে কোনো ধরি আমরা এখন। এর পরবর্তীতে আবার ডাউনের অবস্থা। তাহলে প্রত্যেকটা যবন কিন্তু আলাদা, এবং প্রথম যবন মরে গেলে দ্বিতীয় যবন সৃষ্টি হতে পারে এভাবে। তৃতীয় যবন পর্যন্ত শক্তিশালী, এরপর থেকে ডাউন অবস্থা। এবং শেষেরটা আবার নিজ শক্তি বলে এটা ইয়া করে। আচ্ছা, তারপরে তাইলে আশাবন প্রত্যয়টা বুঝতে পারছেন? কিছুক্ষণ আগেই আমরা খেয়াল করেছি যে কি অনন্ত প্রত্যয়, এটা পুরো শেষ হয়ে গেলে ওটা উৎপন্ন হতে পারে। আবার আমি এই কথাও বলেছি যে ওইখানকার সমস্ত সংস্কার রাশি ওই সময়ে সন্তীর্ণ অবস্থাতে, বা সন্তীর্ণ অবস্থার কথা বাদ দেন, আমরা যবনের কথাই এখন বলি। প্রথম যবনে যেই চৈতসিকগুলো উপস্থিত ছিল প্রথম যবনের মধ্যে, এই
প্রথম যবনের চৈতসিক কিন্তু দ্বিতীয় যবনে কিন্তু যাচ্ছে না, কিন্তু না গেলেও প্রথম যবনের আয়ত্তভূত, প্রথম যবনে যা ওই চিত্তের মধ্যে যা যা কিছু সে পেয়েছে পুরো ভ্রমণ করে, যা যা কিছু আয়ত্ত করেছে এ পর্যন্ত, ওই বিষয়গুলো সে দ্বিতীয় যবনকে দেওয়ার মতো একটা ক্ষমতা আছে বা দেয়। ওই যে দেয়, অথচ বারবার এই জায়গাটা বেশি মানে গুরুত্বপূর্ণ, হ্যাঁ, যে কারণে আমরা জন্মান্তর সম্পর্কে আছে নাই এই দুই কথাতেই বুদ্ধ সরাসরি সুস্পষ্ট ভাবে এটা নিজেকে এসে দেখতে হবে, এরকম করে কথাটা আমরা বলেছিলাম, এরকম কখনো আলোচনা করেছিলাম কি, মানে এই রহস্য, এই বিষয়টা বুঝলে আমাদের জন্মান্তর এর রহস্যও পুরো মানে বুদ্ধের মতবাদটা পুরো প্রকটিত হয়ে যায়, সুস্পষ্ট হয়ে যায়। এদিকে কিছুক্ষণ আগে বললাম যে এখানকার চৈতসিক সম্পূর্ণ এখানকার, আর এখানকার চৈতসিক সম্পূর্ণ এখানকার, ওগুলো নাই হয়ে এই অবস্থা তৈরি হতে পেরেছে। আবার এখানে নতুন কথা, ওইখানকার যত শক্তি যা কিছু সে আয়ত্তভূত করেছে, তা আবার এখানে একটু প্রো বা ডেভেলপ করে উন্নত করে এখানে ও আবার সেম বিষয় নিয়ে সে গবেষণা করতে পারতেছে। কিছু দেয় নাই, আবার কিন্তু ওই বিষয়টাকে নিয়েই সে ইয়ে করতে পারতেছে। নাস্তি হওয়ার পরেই এই অবস্থাটা উৎপন্ন হতে পেরেছে, কিন্তু ওটা নাস্তি না হলে কিন্তু এটা আসতেও পারে নাই। তাইলে এরকম একটা খুব সূক্ষ্ম একটা কানেকশন এই অবস্থার সঙ্গে এই অবস্থার একটা খুব সুনিপুণ একটা অবস্থা কিন্তু জড়িত এখানে থেকে যায়। এ নিয়ে এটা বুঝে গেছে কি? মানতে হ্যাঁ। বলো। বানতে বানতে আর একটু করে বলে। উপাসক বিধুভূষণ বড়ুয়া, আমরা এর আগের ফেরাজে পড়ছিলাম, এগুলো আপনি কোনো কিছু বুঝেন নাই, কিন্তু আপনি কোনো কিছু বলেন নাই, সেজন্য আমরা আলোচনা করি নাই, বুঝছেন? এরকম বুঝছি না বললে তখন আলোচনা করি যে আমরা, বুঝছেন? সবাই বুঝছে, চুপচাপ ছিল, আমি আলোচনা না করে পুরো চলে আসছি। হ্যাঁ, পুরো অভিধর্মের সারাংশ এর আগের ফেরাতে রয়ে গেছিল, যদিও বা এর পরবর্তীতে আমাদের এটা বিস্তারিত আলোচনা আছে, সেজন্য। তো যাই হোক, এটা আপনাকে বলছি এই কারণে যে বলতে হবে প্রত্যেক সময়, বা এটা আমি বুঝি নাই, এটা একটু আলোচনা করলে বা কি বুঝছেন বুঝার পরেও এটা বলতে হবে। যেমন এনি এখন বলতেছে অমিতাভ তো বুঝছেন না এটা? না বানতে, এটা একটু আরেকবার একটু রিপিট করেন। সম্প্রতিচ্ছকালীন যবনের মধ্যে বলি, প্রথম যবনে মিউট করে দেন। প্রথম যবনে আমার যেই কার্যক্রম ছিল এবং ওই কার্যক্রমগুলো সংগঠিত করতে, সংযোজিত করতে যেই চৈতসিক সেই মুহূর্তে কাজ করেছিল, এবং প্রথম যবন বলতেছি বা প্রত্যেকটা চিত্তের এই খণ্ডাংশগুলো কিন্তু চৈতসিকেরই সমষ্টি। তার মানে সর্বচিত্ত সাধারণ চৈতসিক ছাড়াও আরো বেশ কিছু চৈতসিকের এখানে সংগঠিত, সংযোজিত, একযোগে কাজ করা একটি অবস্থাকে আমরা কি বলি? সম্প্রতীচ্ছ বলি বা প্রথম যবন বলি।
বা প্রত্যেকটা জায়গায় এরকম আলাদা 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 করে করে আলাদা আলাদা সংস্কার রাশির সমউপস্থিতি। এখানে প্রথম যৌবনে যে বিষয় ও ভেবেছিল, মনে করেন আমি খাচ্ছিলাম, আইসক্রিম খাচ্ছিলাম, আইসক্রিম খাওয়ার মধ্যে এখানে যৌবনের কার্যক্রম আছে, এটার উপলব্ধি, এটা সম্পর্কে আমাদের যৌবনের যে কাজগুলো আমরা পড়েছিলাম, যৌবন পুরো করতে যাচ্ছি না, হ্যাঁ, চিত্তের যৌবন প্রক্রিয়া বা চিত্তের খুব দ্রুত গতিতে যে কার্যকর, চিত্তের কার্যকর পরিস্থিতি হিসেবে আমরা এটাকে জেনেছিলাম যৌবন মানে, বা চিত্তের সক্রিয় অবস্থা। সক্রিয় অবস্থা কেন বলছিলাম? কারণ এখানে লোভদেশ মোহ বা অল্পদেশ মোহ এই জায়গাতেই সংযোজিত সংগঠিত হয়, এবং চিত্তের ব্যাক হিসাবেও আমরা এই যৌবনকে জেনেছিলাম। ওই সময়কালীন প্রত্যেকটা যৌবনের মধ্যে আলাদা আলাদা করে এগুলো অবস্থান। প্রথম যৌবনে যেই চৈতসিকগুলো ছিল এগুলো পুরো শেষ হয়ে গেছে। নাস্তি প্রত্যয়, আমরা যে কিছুক্ষণ আগে পড়েছিলাম, নাস্তি প্রত্যয় মানে প্রথম যৌবনে যা যা কিছু ছিল সবগুলো নিঃশেষ হয়েছে। বিগত প্রত্যয় সেম বলেছিলাম আমরা, যা যা কিছু ছিল সবগুলো বিগত হয়ে গেছে, মানে অতীত হয়ে গেছে। এগুলো আর বর্তমানে না। অতীত হয়ে গেলেই, এটা অতীত হইলেই পরবর্তী দ্বিতীয় যৌবন উৎপত্তি হতে পারে। আশেবন প্রত্যয় মানে হচ্ছে যে ওই প্রথম যৌবনে যেই বিষয়ে যতটুকু ছিল এটা এইখানে এসে তার থেকে কি হয়েছে, একটু উন্নত হয়েছে আরো। অনেক সময় উন্নত হয়, অনেক সময় উন্নত হয় না, অনেক সময় সমানই থেকে যায়, আবার অনেক সময় একটু ডাউনও হয়। হ্যাঁ, কোথায় গিয়ে ডাউন হচ্ছে আমরা সেটা দেখলাম, 3-এর পরে উপাসিকা বললেন না, ওটা আমরা আবার যৌবনের মধ্যে গেলে দেখে নেব। হ্যাঁ, তাহলে এটা ওইখানকার আচরিত বিষয়, ওখানকার শিক্ষা করা বিষয়, এটার মধ্যে কিভাবে চলে আসছে। এই যে আসার যে প্রক্রিয়া, এটাকে বলা হয় আসার একটা সিস্টেম এখানে আছে, খুব নিবিড় একটা সিস্টেম আছে, যেটা আশেবন প্রত্যয় বলা হয়। আমার পূর্বের বিষয়গুলো এখানে এসে কি হলো, সংযোজিত হলো, বা এটা একটু ডেভেলপ হলো, উন্নত হলো, বা আগের বিষয়টা আবার পুনরায় আমি রিমন্থন করার একটা ব্যাপার, প্রক্রিয়া এখানে। এই সমস্ত বিষয়গুলোর কারণে এই যে অনন্তর, মানে মাঝখানে কোনো জায়গা না রেখে একটার সঙ্গে একটা জোড়া লেগেছে, অনন্তর জোড়া লেগেছে, কিন্তু হ্যাঁ, বিষয়গুলো সম্পূর্ণ আলাদা। আবার এটার সঙ্গে এটা কি এখন সংযোজিত বিষয় কি দেখলাম, এটাকেই বলা হয় সংযোগ, আশেবন। এটার থেকে এটা একটা আশেবন করার একটা বিষয় আছে। এটাই হচ্ছে একটা সূক্ষ্ম, খুব সূক্ষ্ম একটা লিঙ্ক। এটা শুধু যৌবনের মধ্যে বিচার করা হয়, কিন্তু আমরা পুরো জীবনের জীবনচক্রের মধ্যেও এই বিষয়টা আমরা দেখি। একবার যেটা আমরা অতীতে করেছিলাম, ওটা আমাদের সেভ হয়ে যাবার কারণে ওটাকে অন্য হিসেবে বলা হয়, কিন্তু আশেবন প্রত্যয় শুধু যৌবনের মধ্যে হিসাব করা হয়। এটার থেকে এটা, এটার থেকে এটা, এভাবে 7 বার পর্যন্ত এটা আশেবন। এনে পরিষ্কার হয়েছে কি? ভান্তে, ওই যে আমরা যে ধ্যানের যে প্রক্রিয়া, বিতর্ক, বিচার, প্রীতি, সুখ, একাগ্রতা, সেগুলো হচ্ছে যেমন আশীর্বাদ প্রত্যয়ের একটা ব্যাপার নাকি? প্রথম যেরকম ধ্যানের ওখানে প্রথম পর্যায়ে ধ্যানের যেটা মধ্যেও ছিল ওটাও সেটা চিত্ত, এবং চিত্তের মধ্যে ওখানেও যবন ছিল, যবন আছে, আছে না যবন?
হ্যাঁ, আমরা জবন তো থাকবে। ধ্যানের বৃত্তিচিত্ত গুলো পড়ছিলাম না? প্রথম ধ্যান বৃত্তিচিত্ত, দ্বিতীয় ধ্যান বৃত্তিচিত্ত পড়ছিলাম না? ওখানে জবন হ্যাঁ, ছিল বন্ধু। না? অবশ্যই তো বান্ধব জবন থাকবে, তখন অবশ্যই চিত্ত আছে। সক্রিয় না। হ্যাঁ, তো সুতরাং ওই জবনের মধ্যে এই আশাবন প্রক্রিয়া চলমান। এভাবেই ক্রমান্বয়ে আমরা এই চিত্ত থেকে এই চিত্ত, এই চিত্ত থেকে এই চিত্ত ডেভেলপ করার যে মানে একই জায়গাতে আমরা ইয়ে করি না, ডেভেলপ হয়, উন্নত হয়। এটা এই আশাবন প্রত্যয় এই সাহায্য সহযোগিতা করে। এটাকে বলা হয় আশাবন প্রত্যয়। বারবার অভ্যস্ত হওয়া। আমরা একই বিষয় বারবার বলতে বলতে যেমন আমাদের ঠোঁটস্থ কণ্ঠস্থ হয়ে যায়, অনেক বিষয় আছে আমরা একদম, যেমন বাংলা ভাষা লেদার থেকে আমরা বলতেছি যে বলতে বলতে একদম অনর্গল আমরা বলতে পারতেছি। আবার যে কোনো ভাষাও, যে কোনো কবিতাও, যে কোনো গানও আপনার প্রত্যেকদিন গান একটা গানের গাইতে গাইতে ঠোঁটস্থ হয়ে যায়, মুখস্থ পারেন আপনি। সুরটা কোন জায়গায় কি রকম লাগাইতে হবে এটাও মুখস্থ জানেন আপনি। কেন? এটা ওই বারবার ইয়ে করতে করতে চর্চা হয়েছে, আশাবন হয়েছে, অভিজ্ঞতা হয়েছে। আশাবন প্রত্যয়। এরপরে কি আছে যে এবং সহজাত চিত্ত চৈতসিক পরস্পর সম্প্রযুক্ত প্রত্যয়। এনে এটা বুঝছো? অর্থাৎ ওই যে চিত্ত চৈতসিক গুলা মানে একটা আরেকটার সাথে এমন ভাবে মিশে যায়, এটা আসলে বোঝার কোনো উপায় থাকে না। যেমন কি ওই যে জল আর দুধের মতো যেরকম, অথবা জলের ওখানে যদি দুধ পড়ে, ওইটা ওই দুধের কালারে হয়ে যায়, মানে একটা আরেকটার সাথে একদম ওতপ্রোতভাবে জড়িত হয়ে যায়। ঠিক সম্প্রযুক্ত প্রত্যয় হচ্ছে যে এরকম, চিত্ত চৈতসিকের সাথে এটা এভাবেই ওরকম মিশে যায়। এটা লাভলি বড়ুয়া ভালো করে বুঝছে যে লাভলি বড়ুয়া বলে কথার মধ্যে সম্প্রযুক্ত চিত্ত পুরোপুরি মিশে যাওয়া, বা যখন চিত্ত বা মনের অবস্থাগুলো এমন ভাবে উৎপন্ন হয় যখন আলাদা করা যায় না, সে অবস্থাকে সম্প্রযুক্ত চিত্ত বলে। সম্প্রযুক্ত চিত্ত না, সম্প্রযুক্ত প্রত্যয়। প্রত্যয় বলে। অমিতা বড়ুয়া বলেন তো। বামটা এখানে সহজাত চিত্ত জ্যোতিষিক পরস্পর সম্প্রযুক্ত প্রত্যয়। তো এখানে মানে যেগুলো আমরা এখন এতক্ষণ পর্যন্ত এগুলো পড়ে আসছি, এগুলো চিত্ত চৈতসিক পরস্পর মানে মানে একটার সাথে একটা সম্প্রযুক্ত আর কি, একটার সাথে একটা যুক্ত, বামটা সম্প্রযুক্ত। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জায়গাটাও। হ্যাঁ, অতি বেশি গুরুত্বপূর্ণ। মানে আপনি যদি বিপাশানার চরম পর্যায়ে যেতে চান তাহলে এই জায়গাগুলো এত বেশি গুরুত্বপূর্ণ, এটা বলার মতো না। অমিতা বড়ুয়া মোবাইল ডিস্টার্ব করতেছে, আপনি কথা বলে মাত্র আবার মিউট করবেন। হ্যাঁ, সম্প্রযুক্ত প্রত্যয় এটা আমরা সবসময় আলোচনা করি, সবসময় বুঝি, এখনো বুঝে দিলে আপনারা বুঝে যাবেন। সহজাত চিত্ত চৈতসিক, কিছুক্ষণ আগে আমরা বললাম সম্প্রতিচ্ছেদ জায়গার মধ্যে এগুলো সম্পূর্ণ আলাদা চৈতসিক। চিত্ত চৈতসিক এই কেন দুইভাবে লিখেছে? চিত্ত বলতে এখানে ওই যে সর্বচিত্ত সাধারণ চৈতসিক কে বুঝতে পারেন, ওগুলো বাধ্যগত ওই মুহূর্তে থাকে। হ্যাঁ, এটা ছাড়াও আরো চৈতসিক আদির সংমিশ্রণ এখানে সম্প্রতিচ্ছের মধ্যে অথবা প্রথম যৌবনের মধ্যে যেটা আছে, এগুলো সবগুলো একযোগে উৎপন্ন হয়েছে সহজাত হয়ে। সহজাত হয়ে উৎপন্ন হয়েছে বলে
এটা এই পর্যন্ত কাজ করতে পেরেছে, এই পর্যন্ত তার অস্তিত্ব জানান দিতে পেরেছে। এককভাবে এগুলো কোনো চৈতসিকের এই ক্ষমতা নেই। তাইলে এটা সংযুক্ত হতে পেরেছে বলে, একযোগে কাজ করেছে বলে, সবাই একসঙ্গে ছিল বলে, আছে বলে ওই প্রথম যবন বা প্রত্যেকটা অবস্থা বিধিচিত্তের এক সহযোগে থাকার কারণেই এটা হতে পেরেছে। এনে পরিষ্কার হয়েছে আগের থেকে? বানতে হ্যাঁ। তাহলে লাভলি বড়ুয়া বলেন তো কি বুঝছেন? ভান্তে একসাথে হওয়ায় মানে কি হয়েছে, মানে প্রথম নামের যেটা সেটা হয়েছে নাকি না? একযোগ হওয়াতে আমাদের ওই অতীত ভবাঙ্গ নামক অবস্থা আমরা দেখতে পেয়েছিলাম। কিসের কারণে ওটা হয়েছে? চৈতসিক রাশির, চিত্তসহ চৈতসিক রাশির যৌথ সমন্বয় ঘটেছে বলে ওখানে আমরা অতীত ভবাঙ্গ নামক একটা বিষয় দেখতে পেয়েছি। ঠিক একইভাবে চলন ওখানে কিন্তু আলাদা। অতীত ভবাঙ্গের যেই চৈতসিকগুলো ছিল এগুলো সম্পূর্ণ ড্যামেজ হয়েছে, আর ইয়ার মধ্যে যেগুলো উৎপন্ন হয়েছে এগুলো সম্পূর্ণ আলাদা। আর সহজাত বলতে কি, সর্বচিত্ত সাধারণ চৈতসিক তো সহজাত থাকতেই হবে, আছেই, একসঙ্গেই উৎপন্ন হয়। চলনের মধ্যে আবার নতুন করে একসঙ্গে উৎপন্ন হয়েছে, উপচ্ছেদের মধ্যে আবার নতুন করে একসঙ্গে উৎপন্ন হয়েছে। এদের যৌথতা, এদের একত্বতা, এই চৈতসিক রাশির একত্বতা হয়েছে বলে, একযোগে কাজ করেছে বলে এই অবস্থাটা আমরা দেখতে পাই। সম্প্রতিচ্ছ সন্তিরণ ব্যবস্থাপন যাবতীয় প্রত্যেকটা অবস্থাগুলো আমরা দেখতে পাই। এদের একযোগ, এক সহযোগ বা সম্প্রযুক্ত অবস্থা যদি না থাকে তা এটা নাই, এটা থাকতো না। মানে চিত্তবৃত্তি সংগঠন হয়েছে, সেটা কি বলা যায় বান্তে? হ্যাঁ, মানে ভীতিচিত্তগুলো সংগঠিত হয়েছে, ভীতিচিত্ত। হ্যাঁ। আচ্ছা, এই সঙ্গে এটা আমাদের পড়া সাবজেক্ট না। আরেকটা বিষয় আপনাদের সঙ্গে আরেকটু পরিষ্কার করার জন্য, মানে অনাত্মাটা আরো একটু পরিষ্কার হয়ে যাবে। এটার সঙ্গে এটা মানে খুব রিলেটেড বিধে আমি বলতেছি। হ্যাঁ, যেমন এখানে 10টা বা 15টা চৈতসিকের সমষ্টি ঘটার কারণে এই অবস্থা আমরা বলতে পারতেছি। হ্যাঁ, এবার ওই 10টা বা 12টার থেকে একটা আপনি বাইর করেন আলাদা করে, ওকে মাঝে মধ্যে দেখতে পারেন। হ্যাঁ, ও তুমি কিসের সৃষ্টি? এখানে মনে করেন বেদনা, দেখতেছি যে আমাদের তো বেদনা তো সর্বচিত্ত সাধারণ চৈতসিকেরই একটা অংশ, ওটা আছে। বেদনাকে আপনি দেখলেন, বেদনা তুমি কি? তখন বেদনাকে যখন আপনি বিশ্লেষণ করতে যাবেন, পুরোপুরি বেদনার কিভাবে এই বেদনা সৃষ্টি হয়েছে ও তা মানে আপনি খুলতে পারলে পুরো খুলে দেখাই দেবে। হ্যাঁ, এই দেখো আমার কাছে আছে, এই কারণে আমি বেদনা পর্যন্ত সমুপস্থিত হতে পেরেছি। বেদনা একক নয়, তুমি যেটা ভাবতেছ এটা ভুল। এখানে অনেকগুলো বিষয়ের অবতারণা, অনেকগুলো বিষয়ের সমষ্টি হচ্ছে যে এই বেদনা। এটা আমাদের এখানকার বিষয় না, মানে এটা এমনি সবসময় লাগবেই। এটা বিবেচনা করতে গেলে ওই পর্যন্ত না বুঝলে একদম চরম এবং পরম অবস্থা পর্যন্ত পৌঁছাইতে পারে না কোনো মানুষ। সেজন্য এটা আলোচনা করছি। এটা কি নেওয়া গেছে এই বিষয়টা? বানতে হ্যাঁ। লাভলি বড়ুয়া বলেন যেটা বুঝছেন এটা। কঠিন হয়ে যাচ্ছে বুঝা। এখানে যে আমরা অনন্তর, সনন্তর, নাস্তি, বিগত প্রত্যয় এবং আছে কোন, মানে এগুলো সবগুলোর সহযোগিতা মানে একসাথে সহজাত ভাবে চিত্ত চৈতসিক গুলো যখন এখানে কোনো বিষয় নিয়ে এখানে সম্প্রযুক্ত হয়েছে, এইরকম হবে না বানতে?
যে আমরা এখন না বিচি না চিত্তর না বেলায় আবার বলতেছি, আপনি বুঝেন নাই এটা ভালো করে। আবার বলতেছি, মিউট করে দেন। সম্প্রতীচ্য বা সন্তিরণ যেটাই হোক, একটা ধরে নেন, ওই একটার মধ্যে চৈতসিক, যেমন সর্বচিত্ত সাধারণ চৈতসিক, এটা অবশ্যই আছে। এটা ছাড়াও আমার আলম্বন ভেদে, আমার মানসিক অবস্থা ভেদে আরো কিছু চৈতসিকের সংযোজন সেই অবস্থাতে থাকে না। এগুলোর সবগুলো যখন যৌথ একত্রিত হয়, আমার ওই সম্প্রতীচ্য নামক অবস্থা তৈরি হতে পেরেছে। সম্প্রতীচ্য নামক অবস্থা আমি বলতে পারতেছি, দেখতেছি। এগুলো সংযোজিত হয় বলে, সংযোজিত থাকে বলে, সংযোজিত হয়ে উৎপন্ন হয় বলে এই সম্প্রযুক্ত প্রত্যয় হয়েছে বলেই এই অবস্থাটা উৎপত্তি হয়েছে। কি সংযোজিত হয়েছে? চৈতসিক রাশি সংযোজিত হয়ে কি দেখা যায়? চিত্তবীথির খণ্ডাংশগুলো একটা একটা আলাদা আলাদা করে করে দেখা যায়। এবার বলেন অমিত বড়ুয়া, যেটা বলছেন এটা। বান্তে এখানে যে আমরা যেগুলো পড়ে আসছি, মানে চিত্ত চৈতসিকের বেলায় যদি আমরা সম্প্রতীচ্য, আবার সন্তিরণ, যেগুলো আমরা পড়ে আসছি, এগুলো মানে একসাথে একটা মানে সহজাতভাবে চৈতসিক গুলো মানে উৎপন্ন হচ্ছে বান্তে, চৈতসিক সহজাতভাবে। যেমন সন্তিরণের সম্প্রতীচ্য, সম্প্রতীচ্যের পরে সন্তিরণ, ব্যবস্থাপন, এইভাবে মানে উৎপন্ন হচ্ছে বলে না সম্প্রযুক্ত হচ্ছে না। চিত্রগুলো খণ্ডাংশ ভাবে যদি আমরা দেখি তো এটা আলাদা, কিন্তু একসাথে যদি আমরা একসাথে, তো এগুলো হয়ে আসছে একটার পরে একটা, একটার পরে একটা। আমরা নরমালি একটা বাঁশ বলি, একটা বাঁশ, একটা হলে তখন একটা বাঁশ বলি। যখন 10-15টা বাঁশের একটা আঁটি হয় তখন বাঁশের আঁটি বলি আমরা। আর ঠিক ওইভাবে আপনি এখানে ভাবেন, চিন্তা করেন, একটা চৈতসিকে, যে কোনো একটা চৈতসিকের মাধ্যমে এই সম্প্রতীচ্য বা সন্তিরণ কোনোটার অস্তিত্ব নাই, থাকতো না। থাকবে কি? একটা মাত্র চৈতসিকের কারণে কোনোটার অস্তিত্ব থাকবে না। এগুলো সংযুক্ত হয়েছে বলেই সন্তিরণ আদি হতে পেরেছে। তাইলে সংযুক্তির একটা সহযোগিতা আছে না? এগুলো সংযুক্ত হয়েছে বলেই একটা সহযোগিতা হয়েছে না? এটাকে বলা হয় সম্প্রযুক্ত। একযোগে থেকে কাজ করা, একযোগে থেকে তারা কাজ করেছে। এই একযোগে একসঙ্গে, এখন বুঝছেন না? ঠিক আছে। উপাসক জ্ঞানেশ্বর সিংহ লাস্টের বারের মতো বলেন। উপাসক পুতুল বাবু বুঝতে পেরেছেন আশা করি। ভান্তে সম্প্রতীচ্য বা এই যে সম্প্রতীচ্য আদি বা সন্তিরণ সবগুলো মানে এক চিত্ত চৈতসিকের দ্বারা সম্ভব না। সেগুলো মানে একসাথে সংগঠিত হয়ে মানে একটা পর একটা সংগঠিত হচ্ছে, মানে ভীতিচিত্ত গুলো হচ্ছে। যদি ভবাঙ্গ চলন থেকে শুরু করে বা ভবাঙ্গ উপচ্ছেদ, সেগুলোর চৈতসিক গুলো সবগুলোই আলাদা আলাদা। আর যখনই কোনো বিধি সম্পাদিত হচ্ছে, তো সেখানে চৈতসিক গুলো পরিবর্তিত হচ্ছে, কিন্তু সেখানে যৌথভাবে কাজ করছে। আর সর্বচিত্ত সাধারণ চৈতসিক তো সবখানেই মানে উপস্থিতি থাকছে। তাছাড়াও অনেক চৈতসিকের সেখানে সমন্বয় হচ্ছে, সেজন্য সহজাত। আর ওইগুলোর কারণেই মানে ওই মানে সেই সম্প্রতীচ্য সন্তিরণ সেগুলো সংগঠিত হচ্ছে, ভীতিগুলো মানে সম্পাদন হচ্ছে।
সহজাত কথাটা শুধু সর্বচিত্ত সাধারণ চৈতসিকের জন্য এখানে ব্যবহার করা হয়েছে। সহজাত চিত্ত, প্রথমে একটা লেখা দেখেন, এবং সহজাত চিত্ত। চৈতসিক পরস্পর সম্প্রযুক্ত প্রত্যয়। চিত্তকে এখানে আলাদা করে, চিত্ত এমনিও সম্প্রযুক্ত হয়েছে বলেই চিত্ত। হ্যাঁ, তারপরে আবার সহজাত চৈতসিক গুলোর সঙ্গে একসঙ্গে যুক্ত হচ্ছে বলেই সম্প্রযুক্ত। ঠিক আছে, আজকে দূর পর্যন্ত থাকুক। হ্যাঁ, আশা করি সবাই বুঝতে পারছেন। এই 6টা, যদি না বুঝে থাকেন কালকে আবার বলবেন, একটু বিস্তারিত আলোচনা করব। এনে মোটামুটি পরিষ্কার হয়ে গেছে না? পুতুল বাবু কিছু বলতে চাইছিলেন, পুতুল বাবু কিছু বলতে চাইছিলেন বোধহয়। হ্যাঁ, আপনার ওখানে নেটওয়ার্ক নাই, না আপনার কথা আসতেছে না, নেটওয়ার্ক নাই, নেটওয়ার্ক নাই এখানে, হবে না। ঠিক আছে, আজকে অনেক সময় হয়ে গেছে, আপনার কথা আসতেছে না। সদ্ধর্ম প্রাণ প্রিয় উপাসক উপাসিকা বৃন্দ, এতক্ষণ যাবৎ আমরা অভিধর্ম আলোচনা করেছি, অভিধর্ম চর্চা করেছি। এটা আমাদের অপ্রমেয় পুণ্য সাধিত হয়েছে, এবং এই পুণ্যরাশি অনন্ত চক্রবাসী সত্যগণকে দান করছি, গুরুভান্তি দেবকে দান করছি, মাতা পিতাগণকে দান করছি, এবং এই পুণ্যের কাছে আমরা প্রত্যেকেই প্রার্থনা করব নির্বাণ লাভ অবধি অসৎ ব্যক্তি, মূর্খ ব্যক্তি পাপ মিত্রের সংসর্গ লাভ না করে সদা সর্বদা জ্ঞানদর্শী কল্যাণ মিত্রের সান্নিধ্য সংসর্গ লাভ করতে সক্ষম হই। এইরূপ সাধু সংকল্প পোষণ করে আজকে সমাপ্ত করছি। সাধু।